নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু মার্কেট আজকের রক্তাক্ত। এমন কোনো সেক্টর নেই যেখানে ব্লিডিং হয়নি। এক একটা সেক্টর ধরে ধরে বিভিন্ন কোম্পানি আজকে সম্পূর্ণভাবে পতনমুখী ছিল এবং আজকের কোনো মতে নিফটি 24,650কে ডিফেন্ড করেছে। তার মানে এটা দাঁড়ায় না যে ভবিষ্যতে আরো পতনের আশঙ্কা নেই। এবং এই যে পতন শুরু হয়েছিল বিগত কয়েকদিন ধরে, আজকের এক্সিলারেটেড হয়েছে, অর্থাৎ আজকে প্রকৃত অর্থেই বিনিয়োগকারীরা ভয় পেয়েছেন এবং কোনো সেক্টর নির্বিশেষে যে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা তারা হয় শর্ট করেছেন বা সেল করেছেন, তার কারণটাই এটা একটা আশঙ্কা আবার নতুনভাবে তৈরি হয়েছে থ্যাঙ্কস টু মিস্টার ডোনাল্ড ট্রাম্প। শত্রুতা আগের দিন বলছিলাম যে আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু, আবার প্রমাণ হয়ে গিয়েছে। আর মিষ্টি কথার প্রলেপ দিয়ে কি শত্রুতা ঢাকা যায়, সেটাই বাস্তবিকভাবে ঘটছে। ট্রাম্প তিনি বলে দিয়েছেন 100% ট্যারিফ তিনি বসাতে চলেছেন, অর্থাৎ শুল্ক বসাতে চলেছেন তিনি ব্র্যান্ডেড ড্রাগস এবং পেটেন্টেড ড্রাগসের ওপর। হ্যাঁ, অবশ্য তিনি ছাড় দিয়েছেন বিভিন্ন জেনেরিক ড্রাগস এবং বায়োসিমিলার্সকে। কিন্তু এর ফলে ভারতের যে বিভিন্ন ফার্মা কোম্পানিজগুলো তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। সত্যি সত্যি কি ভারতের ফার্মা কোম্পানিগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে? ট্রাম্প তো 100% ট্যারিফ তিনি বসিয়েই ক্ষান্ত। এছাড়া তিনি বিভিন্ন ধরনের ফার্নিচার্স তার ওপর 50% ট্যারিফ বসিয়েছেন এবং এছাড়া ট্রাক, হেভি ট্রাকসেও প্রায় 25% তিনি ট্যারিফ বসিয়ে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ সৌভাগ্যবশত ভারতবর্ষ এই হেভি ট্রাকস তারা মারাত্মকভাবে ম্যানুফ্যাকচার করে না এবং আমেরিকাতে এক্সপোর্ট করে না। সেগুলো অন্যান্য দেশ, বিশেষ করে এশীয় কিছু দেশ রয়েছে, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এশিয়ান মার্কেটসগুলো দেখলে বুঝতে পারবেন খুব খারাপ অবস্থা। এইবার তার বক্তব্য শুনলে অবাক হতে হয়। প্রথম কথা হচ্ছে যে এত ইনসেনসিটিভ, এত নির্দয় কোনো মানুষ হতে পারে, সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। কেন? তার কারণ ব্র্যান্ডেড ড্রাগস বলুন বা পেটেন্টেড ড্রাগস বলুন, সেটা আমেরিকাতে আসছে, লাইফ সেভিং ড্রাগস, এবং সেটা ইউরোপ থেকে আসছে, চীন থেকে কিছুটা আসছে, ভারতবর্ষ থেকে কিছুটা আসছে, কিন্তু আসছে সেটা রোগীদের জীবন বাঁচায়। ভদ্রলোক এই 100% শুল্ক বসিয়ে কি প্রমাণ করতে চাইছেন? যে সঙ্গে সঙ্গে আমেরিকা তার প্রোডাকশন শুরু করে দেবে? তার বক্তব্য হচ্ছে যারা আমেরিকাতে এই ড্রাগস ম্যানুফ্যাকচার করবে তাদের জন্য কর মকুব, অথবা যারা কনস্ট্রাকশন শুরু করেছে তাদের জন্য কর মকুব, অর্থাৎ এই 100%। এবার ভাবুন তো, সেই যে যারা কনস্ট্রাকশন শুরু করেছে রাত দিনে মাত্র 24 ঘন্টার মধ্যে কনস্ট্রাকশন পূর্ণ হয়ে যাবে। যারা এখনো আমেরিকাতে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেননি, তর্কের খাতিরে যদি ধরে নেওয়াও যায় যে তারা আমেরিকাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন, রাতারাতি লাইফ সেভিং ড্রাগসগুলো তৈরি হয়ে যাবে। আমেরিকার জনগণের কাছে ট্রাম্পকে এর উত্তর হয়তো দিতে হবে মাত্র কয়েক মাসের মধ্যেই। কারণ এটা যখন জীবন মরণ নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই দেশের জনগণ কি খুব স্বাভাবিকভাবে তাকে ছেড়ে দেবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এটা একটা মজার ঘটনা নয়। এতদিন এমন কিছু ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টসের উপর তিনি ট্যারিফ বসাছিলেন যেটা ছাড়াও মানুষের জীবন চলে যায়, কিন্তু ড্রাগস আজকের এর ফলে ভারতবর্ষের বিভিন্ন ফার্মা যে কোম্পানিজগুলো সেগুলো লিটারালি লাল। সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সবচেয়ে মজার কথা যেটা দাঁড়াচ্ছে, যে জেনেরিক ড্রাগস তিনি ডেফিনেটলি এখনো টার্গেট করেননি বটে, কিন্তু প্রাথমিকভাবে তার যে মনোকামনা সেটা পূর্ণ করতে গেলে বহু লক্ষাধিক আমেরিকার জনগণের জীবন বিপন্ন হবে। এর আগে বারবার আলোচনা করেছি যে ভারতবর্ষ থেকে সস্তায় যে ওষুধ সেটা আমেরিকাতে যায়, তার উপর আমেরিকার জনগণ মারাত্মকভাবে নির্ভরশীল।
কারণ আমেরিকাতে কস্ট অফ মেডিসিন, কস্ট অফ মেডিকেল সার্ভিসেস বা হেলথ কেয়ার এতটাই বেশি যে সেখানে এক পা মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া চলা অসম্ভব। সেই জায়গাটায় দাঁড়িয়ে ভদ্রলোক এত বড় আরবিট্রারি সিদ্ধান্ত নিলেন, এটা কি প্রমাণ করছে না যে আমেরিকা ঠিক সুস্থ নয়? অর্থাৎ আমি কি ধরনের সুস্থতার কথা ইঙ্গিত করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, একজন অশীতিপর বৃদ্ধ একটা সময় পর তিনি ছেলে মানুষ হয়ে যান বটে, কিন্তু সেইটা যখন মানুষ অন্যান্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করতে শুরু করে তখনও কি সেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসাবে ধরে নেওয়া যায় বা সেটাকে হাসিতে উড়িয়ে দেওয়া যায়? বোধহয় না। আজকে দেখুন ভারতীয় মার্কেট কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে দুর্বল ছিল, যত দিন গেছে তত দুর্বলতা বৃদ্ধি হয়েছে। নিফটি কোনো মতে যেটাকে বলে জলের ওপর মাথা রেখে বন্ধ হয়েছে 24,600-র ওপর, প্রায় 1% কাছাকাছি পতন। বিএসসি সেন্সেক্স 80,000-এর সামান্য একটু ওপরে বন্ধ হয়েছে, প্রায় 750 পয়েন্টের কাছাকাছি পতন। নিফটি ব্যাংক 1%-এর উপর পতন। নিফটি আইটি প্রায় 2.5%-এর কাছাকাছি পতন। বিএসসি মিড ক্যাপ 2%, স্মল ক্যাপ মাফ করবেন, 2%-এর উপর পতন। বিএসসি মিড ক্যাপও অনুরূপ প্রায় 1.95%-এর কাছাকাছি, প্রায় 2%-এর কাছে পতন। নিফটি অটো 1%-এর উপর পতন। বিএসসি ক্যাপিটাল গুডস 1.8%-এর কাছাকাছি পতন। কনজিউমার ডিউরেবলস 2.2%-এর কাছাকাছি পতন। ফাস্ট মুভিং কনজিউমার্স ছাড় পায়নি আইটিসি বাদ দিয়ে, সেটাতেও প্রায় 0.6%-এর কাছাকাছি পতন। হেলথ কেয়ার যাচ্ছে তাই অবস্থা, বিএসসি হেলথ কেয়ার বলুন, নিফটি হেলথ কেয়ার বলুন, দুটোতেই 2%-এর কাছাকাছি পতন। মেটালস তথৈবচ অবস্থা, প্রায় 2.5%-এর কাছাকাছি পতন। চলে আসি একটু ফার্মাতে, ফার্মার বিভিন্ন স্টকসগুলোতে। অ্যাবট ইন্ডিয়া প্রায় 1.5%-এর কাছে, অজন্তা ফার্মা প্রায় 1%, অ্যালকেম 1.3%-এর কাছে, অরবিন্দ ফার্মা 0.6%-এর কাছে, বায়োকন প্রায় 5.5%, সিপলা 0.38%, ডেভিস ল্যাব প্রায় 3.5%, ডক্টর রেড্ডিজ ল্যাব প্রায় 2.5%, গ্ল্যান্ড ফার্মা প্রায় 1%, গ্লেনমার্ক প্রায় 3%, গ্র্যানিলস ইন্ডিয়া প্রায় 3%। একমাত্র ইপকা ল্যাবস এবং জেবি কেমিক্যালস সেগুলো পজিটিভে বন্ধ হয়েছে। লরাস ল্যাবস 7%-এর উপর পতন। বিভৎস অবস্থা এইসব মার্কেটগুলো দেখুন। নিক্কেই প্রায় 0.68% পতন, হ্যাংসেং প্রায় 1.5%, তাইওয়ান প্রায় 1.2%, কসপি 2.5%, সাংঘাই প্রায় 0.6%, সেট প্রায় 0.1% পতন হয়েছে। এইসব মার্কেটগুলোতে আজকে রক্তাক্ত হয়েছে। ভারতের সঙ্গে কোনো পার্থক্য নেই বলা যেতে পারে, মানে বিভৎস পতন যাকে বলে সেই পতন কিন্তু আজকের এইসব মার্কেটগুলো ভারতবর্ষের মার্কেট ডেফিনেটলি দেখেছে। এইবার ভারতবর্ষে সত্যি কি এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে? মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষ থেকে আমেরিকাতে যে ড্রাগসগুলো যায় সেগুলো অধিকাংশ পেটেন্টেড ড্রাগস নয় বা সেগুলো ব্র্যান্ডেড মানে ড্রাগস নয়, সেগুলো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো তারা পেটেন্টেড এবং এই পেটেন্টেড ড্রাগস বা এই যেটাকে বলে ব্র্যান্ডেড ড্রাগ সেগুলো সেখানে এক্সপোর্ট করে থাকে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এখনো অবধি আবার বলছি, হয়তো এই রাত্রি আমরা জানি না, হতে পারে 2 দিন, হতে পারে কখনোই না, কমপ্লেক্স জেনারিক ড্রাগস এবং স্পেশালিটি মেডিসিনস এইটাতে ভারতবর্ষ রাজা বা বাদশাহ বলা যেতে পারে, যেটা আমেরিকা ভারতবর্ষ থেকে নিয়ে যায়। তার কারণ এত কম দামে বিশ্বের অন্য কোনো দেশ ওষুধ তৈরি করে আমেরিকাকে দিতে পারবে না। যদি আমেরিকার প্রশাসন ভারতের জেনারিক ড্রাগস এবং স্পেশালিটি মেডিসিনসকে টার্গেট করে, যেটা টার্গেট করবে এখন সম্ভবত, কারণ আর যদি ইপস বার্স নিয়ে খুব ডিফিকাল্ট, একের পর এক টার্গেট করে যাচ্ছেন। প্রথমে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেছেন জেমস অ্যান্ড জুয়েলারি, টেক্সটাইলস, পেট্রোকেমিক্যালস। এখন তারপর নেক্সট ফেজে টার্গেট করেছেন সি ফুড, এখন টার্গেট করছেন ফার্নিচার্স, কিচেন ওয়্যার্স। এই মুহূর্তে বিভিন্ন ফার্মা কোম্পানিজগুলোকে এবং কয়েকদিন বা কয়েক মাস ধরে আইটি যে আশঙ্কা ছিল সেটা আশঙ্কা প্রমাণিত হয়েছে এবং আইটি
অর্থাৎ ভারতবর্ষের মেজর এক্সপোর্ট সেক্টরসগুলোকে সরাসরি আঘাত করছে, মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে আমেরিকার প্রশাসন। শুনতে কষ্ট হলেও যদি ভারতবর্ষ ধরে নিই যে 1 বছর আমেরিকাতে কোনো ড্রাগ তারা এক্সপোর্ট করলো না, আমেরিকাতে কোনো জেনেরিক ড্রাগ এক্সপোর্ট করলো না, কি ভয়ানক অবস্থা আমেরিকার হতে পারে সেটা আমেরিকান নিজেদেরও কি আন্দাজ রয়েছে? ভারত থেকে যে পরিমাণ ওষুধ এক্সপোর্ট করা হয় সমস্ত দেশগুলো মিলিয়েও তারা সেই এক্সপোর্টটা, যদি ভারতবর্ষ থেকে এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ওষুধ, তারা সাপ্লাই দিতে পারবে তো? ইউরোপ সাপ্লাই দিতে পারবে তো? চীন থেকে তো আমেরিকা নেবেই না, রাশিয়ার কাছ থেকে তারা কিছু নেবে না, যদিও গোপনে বিভিন্ন তারা প্রোডাক্টস নিয়ে থাকছে রাশিয়ার কাছ থেকে আমেরিকা, সেটা অন্য কথা, সাপ্লিমেন্ট করা এত সহজ না। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের বাস্তবিক ক্ষেত্রে এটা তো যেটা আমরা দেখলাম নিজার্ক রিয়াকশন, কিন্তু তলিয়ে যদি ভাবা যায়, আমরা যদি তলিয়ে ভাবি, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের বরঞ্চ একটা বড় সুযোগ রয়েছে, বিশেষ করে জেনেরিক ড্রাগস বায়োসিমিলার্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের কিন্তু এই সুযোগে তারা আমেরিকাকে আরো বেশি সাপ্লাই করতে পারে যদি আমেরিকা কন্টিনিউয়াস এই শত্রুতা চালিয়ে না যায়। এইবার ইটি নাও সেখানে একটা আলোচনা শুনছিলাম যে কারা কারা এই ট্যারিফ থেকে বেঁচে যেতে পারে। এর মধ্যে জাইডাস কোম্পানি, যাদের অলরেডি ইউনাইটেড স্টেটসে কারখানা রয়েছে, তার মধ্যে জাইডাস রয়েছে এফডিএফ এ, সিনজেন ইন্টারন্যাশনাল রয়েছে বাল্টিমোরে, অরবিন্দ ফার্মা তারা একটা কারখানা কিনতে চলেছে, এখনো কেনেনি। মনে রাখবেন সিপলা, ডক্টর রেড্ডিজ ল্যাব, সান ফার্মা এবং অরবিন্দ ফার্মা, এরা গত 2 দশক ধরে যে পরিমাণ ওষুধ আমেরিকাতে সাপ্লাই করে গেছে সেটা আনপ্রেসিডেন্টেড। সুতরাং এদের উপর আঘাত আসা মানে কিন্তু একটা বড় আঘাত আসা। কারা প্রোটেক্টেড সেই অর্থে? সান ফার্মা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, কারণ তাদের কেবলমাত্র জেনেরিক ড্রাগস নেই, তাদের স্পেশালিটি ড্রাগসও রয়েছে, বায়োসিমিলার্স তো রয়েছে। এদের কিন্তু অনেক কারখানা রয়েছে আমেরিকাতে সান ফার্মার, সেক্ষেত্রে তারা কিছু ছাড় পাবে কিনা আমরা জানি না, কিন্তু আজকে এই পতনের মাধ্যমে কিন্তু সেই অর্থে খুব একটা পজিটিভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখনো অবধি। হতে পারে সেটা ভবিষ্যতে পাল্টাতে পারে যখন আরো ক্ল্যারিটি আসবে যে জেনেরিক্স বায়োসিমিলার্স এর ওপরও কি বা স্পেশালিটি কেমিক্যালসের ওপরও স্পেশালিটি ফার্মা মেডিসিনসের ওপরও কি চাপ আসবে। কারণ মনে রাখতে হবে এই স্পেশালিটি যে যে ওষুধটা রয়েছে তার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় চায়না থেকে আসা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। সুতরাং সেইখানে যদি কোনোভাবে দাম কম বা ওঠানামা করে সেক্ষেত্রে মার্জিন প্রেশার আসতে কিন্তু বাধ্য, বিশেষ করে স্পেশালিটি ওষুধগুলোর ক্ষেত্রে। সেটা যদি ট্যারিফ বসায় আমেরিকান সরকার তাহলে তো আর কিছু করার থাকবে না, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা ওষুধ সেখানে এক্সপোর্ট করাটাই কিন্তু হয়তো বন্ধ করে দিতে বাধ্য হবে এই কোম্পানিজগুলো, কিছু কিছু, সব না। এবার এর ফলে সম্ভাব্য প্রভাব আমেরিকাতে কিরকম পড়তে পারে? একটা হচ্ছে ইম্পোর্টেড যে ব্র্যান্ডেড ড্রাগস সেটার তো দাম বাড়বে, আমেরিকান গ্রাহকদের জন্য বিদেশি ওষুধ কেনা লিটারালি অসম্ভব হয়ে পড়বে। 100% মেডিসিনের দাম বাড়া, বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে রাতারাতি ডাবল হয়ে গেল। জেনেরিক মেডিসিনের চাহিদা বাড়বে কারণ সস্তা বিকল্পর প্রয়োজন হবে, তাই জেনেরিক ড্রাগস অনেক বেশি জনপ্রিয় হওয়ার কথা। সেটা কি আমেরিকা করবে? এরকম প্রশাসন যে নিজের জনগণের কথা চিন্তা করে না, তাদেরকে বলে কি কিছু লাভ আছে? তারা কি এটা নিয়ে ভাবছে? অর্থাৎ সাধু মানুষ সাধু চিন্তা করে, অসাধু গোষ্ঠী, অসাধু মানুষ, অসাধু প্রশাসন আমেরিকান মতন চিন্তা করে। পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, কারণ ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় কিন্তু জেনারিক ড্রাগ এক্সপোর্টার। উদাহরণ, যদি ব্র্যান্ডেড ওষুধ আমেরিকাতে বেড়ে যায় তাহলে যে কোম্পানিগুলো যেমন সান ফার্মা, ডক্টর রেড্ডিজ ল্যাব, লিউপিন, অরবিন্দ ফার্মা, সিপলা, এরা কিন্তু জেনারিক ড্রাগ সাপ্লাই করে, এদের কিন্তু ডিমান্ড বাড়তে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট বা ঝুঁকি কি আছে? অবশ্যই আছে। যদি ট্যারিফটা সরাসরি ভারতের ফার্মা প্রোডাক্টস যেটা এখান থেকে এক্সপোর্ট হয় তার উপর বসে, তাহলে সেটা নিঃসন্দেহে প্রত্যেকটা কোম্পানিকে প্রভাবিত করবে। মনে রাখবেন 2024-এ আমরা $2.7 বিলিয়ন ওষুধ, প্রায় 32,000 কোটি টাকার ওষুধ আমরা
রপ্তানি করেছিলাম, তাহলে একটা জিনিস কিন্তু আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে, ভারতবর্ষ থেকেও ব্র্যান্ডেড কিন্তু ওষুধ যায়, ভারতবর্ষ থেকেও কিন্তু স্পেশালিটি ওষুধ যায়। সুতরাং তার উপর কতখানি চাপ পড়ছে পার কোম্পানি সেটা আমাদের দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে 1 নম্বর। এবং র মেটেরিয়ালস এপিআই কস্ট চীনের উপর রিভার্সাল অলরেডি বলে রেখেছি, সুতরাং সেইটা একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে। চীন এখানে কলকাঠি নাড়তে পারে, এপিআই দাম বাড়িয়ে দিতে পারে, আমরা কেউ জানি না। তারা তো প্রত্যেকটা দেশকে চাপে রাখার চেষ্টা করছে। ভারতবর্ষকে এই দুটো দেশ উঠতে দেবে না, আমেরিকা উঠতে দেবে না, চীনও উঠতে দেবে না। এরা দুটো দেশ প্রাণপণ চেষ্টা করবে লিটারালি সরাসরি আক্রমণ করা। সুতরাং আপাতত সেটাই চলছে। এইবার জেনে নিই যে বিভিন্ন কোম্পানি যাদের আমেরিকাতে সবচেয়ে বেশি এক্সপোর্ট রয়েছে ওষুধের। সান ফার্মা ইউনাইটেড স্টেটসে রেভিনিউ শেয়ার 30%, অর্থাৎ মোট তাদের যা ব্যবসা তার 30% রেভিনিউ আমেরিকা থেকে আসে। ফোকাস জেনেরিক্স এবং স্পেশালিটি ব্র্যান্ডেড জেনেরিক্স রয়েছে এর মধ্যে, ডার্মেটোলজি, অঙ্কোলজি প্রভৃতি। জেনেরিক্সের সুবিধা, কিন্তু স্পেশালিটি ড্রাগসের ট্যারিফের চাপ আসলেও আসতে পারে। ডক্টর রেড্ডিজ ল্যাব 40% রেভিনিউ, অর্থাৎ 100 টাকার মধ্যে 40 টাকাই তাদের বিক্রি আসে আমেরিকা থেকে, হিউজ মার্কেট। এদের ফোকাস জেনেরিক্সের উপর, ওরাল সলিডস, ইনজেক্টেবলস, কিছু স্পেশালিটি রয়েছে। পিওর জেনেরিক্স লাইন কিন্তু স্ট্রং, কিন্তু ট্যারিফ যদি এরপর যদি এর ওপর যদি বসে যায়, জেনারিক্সের ওপরও যদি বসে যায়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো বিপদে না পড়লেই অবাক হবার মতন ব্যাপার হবে। লিউপেন 35% রেভিনিউ আসে আমেরিকা থেকে। এদের ফোকাস জেনারিক্সের ওপর, বিশেষ করে কমপ্লেক্স জেনারিক্স এবং রেসপিরেটরি ড্রাগসের ওপর। এদেরও জেনারিক পাইপলাইন ভালো, তবে প্রাইস সেন্সিটিভ মার্কেট এদের সুবিধা পাওয়ার কথা। আজকের মার্কেট থেকে বিচার করলে মুশকিল, কিন্তু ওভারঅল এই কোম্পানি, ভারতের অধিকাংশ কোম্পানি যেহেতু জেনারিক ড্রাগস তারা আমেরিকাতে এক্সপোর্ট করে, হিসেব মতন আমাদের কোম্পানিগুলোর সুবিধা পাওয়ার কথা। ওই যে বললাম নিজার্ক রিয়াকশন, অরবিন্দ ফার্মা, তাদের 100 টাকার মোট বিক্রি বাটার মধ্যে 45 টাকাই আসে হচ্ছে আমেরিকান মার্কেট থেকে। সবচেয়ে বেশি যদি আশঙ্কা থাকে সেটা অরবিন্দ ফার্মা। পিওর জেনারিক্স এদের ফোকাস, ওরাল সলিডস, অ্যান্টিবায়োটিক্স, ইনজেক্টেবলস, এদেরকে বলাই হয় জেনারিক ক্রিম। কিন্তু ব্র্যান্ডেড ড্রাগসের উপর যদি এরকম ট্যারিফ বসে এবং সেটা সাস্টেন করে, এরা সবচেয়ে বেশি লাভবান হতে পারে। কিন্তু জেনারিক ড্রাগসের উপর বসলে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো, আবার বলছি, মারাত্মক বিপদে পড়তে পারে। সিপলা মোটামুটি 20 থেকে 25% রেভিনিউ আসে আমেরিকা থেকে। এদের জেনারিক্সের ফোকাস হচ্ছে এইচআইভি, রেসপিরেটরি এবং ইনহেলার্স। এদের স্পেশালিটি ইনহেলার্সও আছে, তবে জেনারিক ডমিনেন্সটাই বেশি। ওভারঅল কিন্তু বিশেষ করে আমেরিকান মার্কেটে এরা উইনার, জেনেরিক ড্রাগসের উপর বেশি ফোকাস করে। জাইডাস লাইফ সায়েন্সেস বা যেটা সেইটার 100 টাকার মধ্যে 40 টাকা রেভিনিউ আসে ইউএস থেকে। এদের ফোকাস হচ্ছে জেনারিক্স, ওরাল সলিডস, ইনজেক্টেবলস, ভ্যাকসিনস, বায়োসিমিলার্স, এবং এদের জেনারিক এক্সপোজার বেশি, যেটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করলেও করতে পারে। গ্লেনমার্ক ফার্মা 30% রেভিনিউ আসে আমেরিকা থেকে, ফোকাস জেনারিক্স, ডার্মেটোলজি, রেসপিরেটরি, মডারেট পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। ওভারঅল অরবিন্দ ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিজ, লিউপিন, জাইডাস, এদের যেহেতু এরা পিওর জেনারিক্স হেভি, ফলে এদের উপর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। চাপে থাকতে পারে সান ফার্মা, কারণ জেনারিক্সে এদের ভালো স্কোপ থাকলেও স্পেশালিটি ব্র্যান্ডেড ড্রাগসের ওপর কিন্তু চাপ আসতে পারে। এছাড়া কিচেন, এবার চলে আসি হচ্ছে কিচেনের ওপর, যে কিচেন ওয়্যারসের ওপর। যে আজকের একটি কোম্পানি ক্যারিসেল, সেটা প্রায় 10% উপর প্রথম দিকে নেমে গিয়েছিল, কিন্তু কিচেন সিঙ্কের ওপর ডোনাল্ড ট্রাম্প নাকি কোনো ট্যারিফ বসাচ্ছেন না। কেন বসাচ্ছেন না উনিই জানেন, ঈশ্বর জানেন না। আর কোনটা বাকি কি রেখেছেন, কিচেন সিঙ্কের ওপর বসিয়ে দিন, ক্ষতি কিছু নেই। যদি সোফা, বেড, সেগুলোর ওপর যদি তিনি বসাতে পারেন, চেয়ারের ওপর বসাতে পারেন। তার বক্তব্য হচ্ছে যে অত্যাধিক মাত্রায় নাকি ইম্পোর্ট হচ্ছে সোফা, বেড, বিছানা, চেয়ার, এগুলো। সুতরাং এর ওপর অত্যাধিক যদি আমরা ট্যারিফ না বসাই, তাহলে নাকি লোকাল ম্যানুফ্যাকচারাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতদিন ক্ষতিগ্রস্ত তারা হননি, হঠাৎ করে নতুন করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। টাটা মোটরস প্রসঙ্গে ফিরে আসি। টাটা মোটরসের সৌভাগ্যবশত জেএলআর-এর ক্ষেত্রে জেলার তারা বলেছে যে কিছু সিস্টেম তারা রেস্টোর করতে পেরেছে, অর্থাৎ যে সাইবার অ্যাটাক হয়েছিল, সাইবার হানা হয়েছিল, কিছু সিস্টেম তারা অনলাইন ফিরিয়ে আনতে পেরেছেন। একটা ফেজ রিকভারি চলছে,
আশা করা যায়, কিন্তু ওই আশা করা যায় যত তাড়াতাড়ি তারা এই রিকভারিটা করতে পারবেন বা পুরোটা রিকভারি করাটাও কতখানি ফিজিবল সেটা আমরা জানি না, কিন্তু যদি পুরো প্রায় অধিকাংশটাই রিকভারি করতে পারেন সেক্ষেত্রে বহু হাজার কোটি টাকা তাদের বেঁচে যেতে পারে। যদিও প্রত্যেক দিন $50 মিলিয়ন কাছে মানে মিলিয়ন ইউরোর কাছে তারা লস করে চলেছেন, তাহলেও যেটা বলতে হবে যে অনেকটা ক্ষতি তাদের বেঁচে যেতে পারে। খুব স্বাভাবিকভাবে টাটা মোটরস আজকে হালকা পজিটিভে বন্ধ হয়েছে এবং সোনার দাম আজকের বেড়েছে যথারীতি। এরকম যদি জিও পলিটিক্যাল রিস্ক থাকে যেটা ট্রাম্প করে চলেছেন, সেক্ষেত্রে আজকে সোনার দামও বেড়েছে। সোনার ব্যাপারে এখন মধ্যবিত্ত অসহায়, রূপোর ব্যাপারে মধ্যবিত্ত অসহায়, এইটুকুনি বলা যেতে পারে। ট্রাম্পের ট্যারিফ সেটা এথিক্যাল কি আনএথিক্যাল, মরাল কি মরাল, প্র্যাকটিক্যাল কি ইমপ্র্যাকটিক্যাল, কিছু যায় আসে না। ভদ্রলোক তিনি একজন শিশুর মতন আচরণ করছেন, ছেলে মানুষের মতন আচরণ করছেন, সেটা বলা যেতে পারে। মানে এর ফলে আমেরিকা তো খুব স্বাভাবিকভাবে, সেটা আমার বক্তব্য না, নোটেড নাম ইকোনমিস্টরা রয়েছেন, নোবেল প্রাইজ উইনার্সরা রয়েছেন, তারা ওই এক কথা বলছেন যে এই করে আমেরিকাকে মানে লিটারালি ডুবিয়ে দেওয়ার সম্পূর্ণ পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প তৈরি করে ফেলেছেন। যাই হোক, এখানেই শেষ করব। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া ডেফিনেটলি কোনো উপায় তো অবশ্যই নেই, এটা তো আমরা ডেফিনেটলি বুঝতেই পারছি। মার্কেট একটা কারেকশন চেয়েছিল, কারেকশন হচ্ছে। এইবার 24,450 ভেঙে নিচে নেমে যাবে না 24,450 সেটাকে রেজিস্ট করবে, সেটাই এখন দেখার। এছাড়া তো যদি সেটা ভেঙে কিছুদিন সাস্টেন করে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, আমরা ওই 1000 গন্ডি 24,500 25,500 ভেঙে নিচে নামতে সক্ষম হয়েছে, হয়তো আরো কারেকশন আসবে। আপাতত সেটা এখনো বলার মতন অবস্থা হয়নি, কিন্তু বিনিয়োগকারীরা, ট্রেডার্সরা আজকের পতনের ফলে কিছুটা আতঙ্কিত হয়েছেন তো নিঃসন্দেহে। বিগত কয়েকদিন ধরে সেই আতঙ্ক ছিল না, কিন্তু আজকের ফার্মার ওপর সরাসরি যখন ট্রাম্প অ্যাটাক করে দিয়েছেন, বুঝতেই হবে যে ভদ্রলোক অসুস্থ। যাই হোক, এখানে শেষ করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন বাই সেলের, তাহলে ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডের দ্বারা তাদের জীবনে কিছুমাত্র ভ্যালু আমি অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন করবেন না, পার্ট অফ লাইফ। মার্কেট কখনো উঠবে, কখনো নামবে, এরকম বহু বিগত 20 বছর ধরে আমিও কিন্তু মার্কেটে এইভাবেই দেখে যাচ্ছি এবং এটা ভেরি মাচ পার্ট অফ লাইফ। মার্কেট যদি ওঠে, মার্কেটের নিয়ম হচ্ছে সেটা পতন দেখবে। একইভাবে মার্কেট পতন দেখলে আবার ঠিক সময়ে মার্কেট উঠেও যাবে। নমস্কার।